সবার ঠিক আছে সবাই একটু পিসিগুলো লক করেন। এটা এখন আপনাদের আরো কিছু ডেটা স্ট্রাকচারস আছে, যেমন স্ট্যাক আছে, কিউ আছে। স্ট্যাক জিনিসটা কি আপনারা জানেন? স্ট্যাক জিনিসটা লাস্ট ইন ফার্স্ট আউট। দেখি আমরা স্ট্যাক করি। একটা নতুন প্রজেক্ট নিব, কনসোল অ্যাপ্লিকেশন নেম, স্ট্যাক নিব। ওকে, স্ট্যাক নিলাম আমরা। স্ট্যাক ইন্টিজার স্ট্যাক ডট পুশ নামে একটা মেথড আছে। এই ডেটা এখানে পুশ করাবে। কি টাইপের ডেটা পুশ করাবে? ইন্টিজার টাইপের ডেটা। এখানে আবার দিলাম 20, এখানে আবার দিলাম 50। তো স্ট্যাকের স্ট্রাকচারটা কি হবে? এখানে আমার 10, তারপর বসবে 20, তারপর বসবে 50। এখন আমি যদি একে পুশ করে একে যদি পপ করি, পপ করলে কোন এলিমেন্ট যাবে? 50 হবে। পপ করলে যাবে 10, 20, এরকম। একবার পপ করলে এরকম অবস্থা হবে। সেকেন্ড টাইম পপ করলে কি রকম অবস্থা হবে? থার্ড টাইম পপ করলে তাই না? তার মানে আমাদের স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। ওই যে প্লেটের উপর আপনারা বই পড়ে আসছেন থিওরি অনেকবার, যে প্লেটের স্ট্রাকচার যেরকম একটার উপর একটা রাখতেছে, অনেকগুলো প্লেট থাকলে উপরের প্লেটটা ফার্স্টে তুলতে হবে, তারপর একটা করে নিচে আসতে হবে না? তো দেখি আমরা একে কনসোল ডট ফরইচ স্ট্রাকচার আমাদের এগুলো দেখাচ্ছে না? সবার উপরে 50, তারপরে 20, তারপর 10। সবার পরে আমি অ্যাড করলাম 50, সবার আগে এখানে দেখাচ্ছে 50, তাই না? আচ্ছা, এখানে আমরা কি করব? আবার দেখতেছি, একবার পপ করে দেব। নাম সমান স্ট্যাক ডট পপ নামে একটা জিনিস আছে। পপ নামে একটা মেথড আছে আমাদের। পপ করলে কি করবে? ও সবচেয়ে উপরের এলিমেন্টটা আমার নাম্বারে এনে দিবে। স্ট্যাক ডট পপ এখানে দেখেন, পপ মেথডটা কি, এখানে মাউস করলে কি আসে? রিমুভস এন্ড রিটার্নস। মানে ওর সাথে রিটার্নও করবে, প্লাস 50 কে রিমুভও করে দিবে। তার মানে পরের বার আমি যদি ফর ইচ চালাই 50 আর দেখতে পারবো না, শুধু 10 আর 20 দেখতে পাবো। এখানে যদি আবার ফর ইচ করি, আফটার পপ কত আসছে? 20। ওইরকম আরো একটা স্ট্রাকচার আছে আমাদের, কিউ নামে একটা স্ট্রাকচার আছে। কিউ জিনিসটা কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউ সমান কিউ। এবার কিউ দেখবো, কিউ এর কি অবস্থা। কিউ এর জিনিস, কিউ এর কোনো যদি এলিমেন্ট আমরা দিতে চাই, সেক্ষেত্রে দুইটা মেথড আছে। একটা হচ্ছে এনকিউ, আর কিউ থেকে যদি নিতে চাই তাহলে কিউ এর ডেটা স্ট্রাকচারগুলো কিভাবে কাজ করে? কিউ ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে আপনাদের যে ব্যাংকে যে আপনারা লাইনে দাঁড়ান, বাস কাউন্টারের লাইনে দাঁড়ান, এইসব হচ্ছে আপনাদের কিউ টাইপের ডেটা স্ট্রাকচার। না ওই ব্র্যাক ব্যাংকে দাঁড়ালে দেখেন না, এখন একটা টোকেন হাতে ধরা দেয়, পরে কিউয়ে কে আসতেছে স্ক্রিনে, বড় স্ক্রিনে দেখা দেয় যে এখন 10 আসতেছে, 10 নম্বরের পরে 12 নম্বর। তারপরে কিউটা বললে সেইভাবে কাজ করে। এখানে যদি নাহিদ নামে একজন থাকে লাইনে, তারপরে মাসুদ, তারপরে মামুন, প্রথমে যদি আমি এনকিউ করি, প্রথমে 9 কে এনকিউ করলে 9 এখানে থাকলো, পরের বার এনকিউ করলে
তারপর এবার এনকিউ করলে মাসুদ, মানে প্রত্যেকবার এনকিউ এর ডেটাগুলো পিছনে যায় অ্যাড হবে, তাই না? মানে একবার যদি ডিকিউ নাহিতে যদি ডিকিউ করি, তার মানে আমাদের এখন লাইনের সামনে কি আছে, ডিকিউ করা মানে কিন্তু ডেটা রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে গিয়ে আপনি রিটার্ন করবে, ডেটা অবজেক্ট রিটার্ন করবে প্লাস রিমুভও হয়ে যাবে। মাসুদ যদি সামনে থাকে এই অবস্থায় ডিকিউ করলে শুধু মামুন থাকবে, মামুনকে ডিকিউ করলে নাই হয়ে যাবে। তার মানে আপনাদের কিউ স্ট্রাকচার হচ্ছে যে ওই যে বাসের লাইনে অথবা ব্যাংকের লাইন যেটাই বলেন ফার্স্ট ইন ফার্স্ট আউট, ওই টাইপের ডেটা স্ট্রাকচার ফলো করবে। তো দেখি কীভাবে আমরা প্রথমে এনকিউ করি কিছু ডাটা, তখন এটাকে ফার্স্টে স্ট্রিং দিই। এই কিউটার এনকিউ নামে একটা জিনিস আছে, দেখেন এনকিউ এর কি দিব আমি প্রথমে, ধরেন প্রথমে দিলাম মাসুদ, পরে দিলাম মামুন, পরে দিলাম নাইম। আমি এখানে দেখতে চাই ফর ইচ করে, ফর ইচ নেম কালেকশন এখানে কি হবে, একিউ। এই জিনিসগুলো আমি অফ করে দিচ্ছি। তার মানে আমি যে মাসুদ যিনি, ওনাকে আমি প্রথমে ফার্স্টে ঢুকেছিলাম, উনি ফার্স্টেই আছে, তাই না? যদি এখানে আমরা এনকিউ এখন করে নিই, একটা এলিমেন্ট এনকিউ করে নিই, স্ট্রিং একিউ ডট ডিকিউ, তাহলে এই নেম অফ কাস্টমারের ভিতর কি আসবে? না, একবারই তো আমি ডিকিউ করছি, তাহলে কি আসবে? তারপর যদি ফর ইচ আবার করি তাহলে থাকবে মামুন নাইট। দেখি কি আছে। এখানে আমরা কি করব, আফটার ডিকিউইং কথাটা লিখে দিই। তাই না? আফটার ডিকিউইং আমাদের দুইটা ডাটা আসছে, বুঝতে পারছেন এখানে কি হইতেছে? বুঝতে পারছেন কেউ, না কেউই বুঝতে পারেন নাই? চুপ হয়ে আছেন, ঘুমাইতেছেন কেন? আচ্ছা, আমরা একবার ডিকিউ করলে তাহলে আমাদের সবচেয়ে উপরে এলিমেন্টটা রিমুভ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, আপনারা এতটুকু প্র্যাকটিস করতে থাকেন। ক্লাসে ঘুমাসে বেশি, চা খাওয়া নেই, চা খাওয়া নেই, ক্লাসে ঘুমাসে বেশি।
আমি জহিরুল আলম তাইমন, আপনাদের সাথে আমার কথা হয় না এটা। Is it your fifth class? Third class? Okay. So আজকে এসছি আপনাদের সাথে একটু জাস্ট 5-10 মিনিট সময় কাটাবো। আপনারা যদি আপনাদের কাজটা একটু পজ রাখেন, কাজ করার সময়টা পাবেন আপনারা। আমি নামটা লিখে দিই। আপনাদের এই কোর্সের মূলত কোর্স কিভাবে চলছে, ক্লাসগুলো ঠিক মতো হচ্ছে কিনা, মাঝে মধ্যে ক্লাস হয়, ওই জিনিসগুলো আমি দেখবো আর কি। হ্যাঁ, আপনাদের ক্লাসে মাঝে মধ্যে আসবো, আপনাদের সাথে কথাবার্তা বলবো। সো ফার কি ক্লাস ঠিক মতো যাচ্ছে? 3টা ক্লাস বুঝে একটু ডিফিকাল্ট, কোনো কিছু কি আছে ইমপ্রুভ করার জন্য? টাইমের ব্যাপারে বলেন না আর কি। So far, like these are the basically completely basic things is going on. So I think fine. Fine. যেহেতু একদম বেসিক কথা আছে, তো আস্তে আস্তে কিছু ক্রিটিক্যাল এরিয়াতে যাবে। আমরা ক্রিটিক্যাল বই না, আমরা বলি মোর ইন্টারেস্টিং এরিয়া, রাইট? কারণ প্রোগ্রামিং এর যে মজা, ওটা ডেফিনেটলি একবার যদি আপনার ব্লাডের মধ্যে ঢুকে যায়, চিন্তার মধ্যে ঢুকে যায়, তাহলে ওখানে মজা পাবেন। যত কঠিন ব্যাপার মজা তত বেশি। অনেক সময় হয়তো হতাশা গ্রাস করতে পারে, মানে ধরতে পারে 15 দিন ধরে এটা নিয়ে কাজ করছি, কোনো কুল কিনার পাচ্ছি না। এটা অর্থ হলো আপনি এমন কিছু অ্যাচিভ করছেন এখন, যেটা খুব ইমিডিয়েটলি কোনো সাধারণ মানুষ দ্বারা রিপ্লেস করা যাবে না। এটা বোঝা যাচ্ছে কথাটুকু? আচ্ছা, আপনাদের কোর্সের কন্টেন্ট আপনারা দেখবেন বেসিক সি শার্প, ASP.NET, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই না, MVC, ওয়েব প্রোগ্রামিং, রাইট? ওই কনসেপ্টগুলো আসলে আমরা বিল্ড করব। আর যেই জায়গাগুলোতে আসলে আপনাদের ভুল হয় ওই জিনিসটা বলে নেই। প্রথমেই হলো
এখানে কতজন স্টুডেন্ট আছেন, মানে এখন রানিং স্টুডেন্ট, আই মিন ইউনিভার্সিটিতে এখনো ইনভলভমেন্ট আছে, একটু হাত তুলবেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমি সত্য কথা বলে আপনার দেখেন মিলে কিনা। আপনারা আসলে এখানে C# পর এই কোর্সটা করে কেরিয়ার প্ল্যান করতে আসেন না, এসছেন আচ্ছা এরকম একটা কোর্স চলে যায় না। ইফ আই এম নট রং, কোর্স মানে হলো আপনার কাছে ইউনিভার্সিটির 2-3 ক্রেডিটের একটা কোর্সের মতো, এছাড়া বেশি রিফ্লেকশন এখন আপনাদের মাথায় আসবে না। এম আই রাইট অর রং? খুব সিরিয়াসলি এরকম কোন স্টুডেন্ট আসছেন এই কোর্সটাকে সামনে নিয়ে এখন আমি রিয়েলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার করতে চাই? কতজন এসেছেন এভাবে? আচ্ছা এখন সবাই হাত তুলছে। ওকে, আচ্ছা ওকে, সো তাহলে তো খুবই ভালো, মানে আমি ধরে নিচ্ছি সবাই সিরিয়াস। এখন সিরিয়াসের নমুনা এক্সপ্রেশনটা কি একটু বুঝতে চাই। কোন বিষয়ে সিরিয়াস হলে আপনি কি করেন? মনোযোগ দিয়ে বলি। আপ্রাণ চেষ্টা করা আপনি মনোযোগ দেন, আপনি অনেক পাগলামি করেন, মাসের মধ্যে কি করবে মাথা মধ্যে ঘুরে ওই বাসার আশেপাশে ঘুরে ঘুরে করেন, লোকজন ধমকি ধমকি দিলেও ঘুরেন, মায়েরও খান, তারপরে দিন আবার যান। ইউ সি প্যাশনেটলি যেটা বলে আর কি, যে ভাই আমি ফ্যাব্রিক, আমি তো এটা ছাড়া ভাবতে পারতেছি না অন্য কিছু, তাই না? ওইটাকে বলে প্যাশন, রাইট? যারা খুব প্রোগ্রামিং এ প্যাশন দেখায় তারা কিন্তু একেবারে ধরেন একদম ওই পর্যায়ে চলে যায়, ও অন্য কিছু ভালো লাগে না, অন্য কিছু করতেই পারে না। এবং এইটার প্রমাণ দেখবেন, খুবই ভালো প্রোগ্রামার বাট সেকেন্ড ইয়ারের পরে আর ক্লাসে আসা বন্ধ করে দিয়েছে। কেন? ক্লাস ওনারা ধারণ করতে পারছে না, রাইট? আমি দেখছি এই ক্লাসে গিয়ে আমি এগুলো কি পড়বো, তার চেয়ে ইউটিউব গুগল করে তো আমি 1 ঘন্টা এর চেয়ে অনেক বেশি নলেজ বেস দাঁড় করে ফেলতেছি, রাইট? আমি চ্যাট করতেছি সাপোজ এমন একটা টিমে যেখানে 500 জন প্রোগ্রামার ওই চ্যাট রুমে আছে এবং ওইখানে 5 জন 10 জন ফেসবুকে জব করতেছে, রিয়েল কথা বলতেছে। এখানে তাইমুন ভাই ওকে আর সাপোজ মামুন ভাইকে, নাহিদ ভাইকে, ওনাদের কাছ থেকে কি শিখবো? Are you getting the message what I want to say? This is called real passion or real alignment for programming. এখন আপনারা বলেন, আপনারা সবাই তো একদম এভাবে এসেছেন যে আমি এই কোর্সটা থেকে চমৎকার কিছু জিনিস শিখতে চাই, জানতে চাই, সেটার জন্য যে প্যাশন, যে সময় দেয়া, সেটা কি হচ্ছে? অন অ্যান অ্যাভারেজ বর্তমানে বলেন আপনাদের কারো ঝুড়িতে কি 1000 ঘন্টা প্রোগ্রামিং এর আছে? প্রোগ্রামিং এর সময় দিচ্ছেন? ইট শুড বি কোয়ালিটি টাইম। ডাকলে শুনেন নাই, ফোন বাজছে তো শুনেন নাই, রাইট? আর তাড়াতাড়ি করে বের হয়েছেন, দেখলেন যে জুতে হাত দুইটা দুই রকম, এক পায়ে স্যান্ডেল আর এক পায়ে জুতা, রাইট? ওগুলো দিস ইজ কল্ড কোয়ালিটি টাইম, রাইট? একদম মনোযোগ দিয়ে বসা। এরকম 1000 ঘন্টা দিচ্ছেন কেউ আছেন এখানে? 1 2 3 4 চারজন আছে, ওকে। অনেক রাত পার হয়ে গেছে বাট 1000 ঘন্টা 1000 ঘন্টা, আচ্ছা 4-5 জন পাওয়া গেছে, ভেরি গুড। আপনারা কি কনফিডেন্স ফিল করেন এখন প্রোগ্রামিং এ? আই মিন যে কোনো ল্যাঙ্গুয়েজ অথবা অন্য কিছু যারা হাত তুলছেন। আমি যদি আজকে আপনাদেরকে পাইথনে বসায় দেই, আপনারা কি খুব ভয় পাবেন? না পাইথন তো করতে পারবো। পিএইচডি বসায় দেই, মানে আজকে যদি কেউ আপনাকে চ্যালেঞ্জ দেয়, এই আগামী 1 সপ্তাহে ই-কমার্সে একটা সাইট তৈরি করে দিতে হবে PHP MySQL এ, পারবেন? ইয়েস। আপনারা যারা হাত তুলছেন জাস্ট ওনাদের মতামতটা নিই। আবার একটু হাত তুলবেন প্লিজ, উনি তো আছেন, আপনি পারবেন? আপনি 1000 ঘন্টা যারা ছিলেন, আমি জাস্ট ওনাদেরকে না, আগ্রহী না, আমি আপনাকে ধরেন দিলাম চেক, ফিগার লেখা নাই, ওকে চ্যালেঞ্জ, 1 সপ্তাহের মধ্যে ই-কমার্সের সাইট উঠিয়ে দিবেন, রাইট? পারবেন না? আচ্ছা, যাদের 1 ঘন্টা আছে ওনাদের কনফিডেন্স ওই পর্যায়ে চলে যায়, তাই না? ল্যাঙ্গুয়েজে কাজ করতে করতে, ওকে, দিস ইজ কল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট। ল্যাঙ্গুয়েজের সাথে এটা যুক্ত না, বরং ল্যাঙ্গুয়েজের মধ্যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে উনি ওনার মাথাটাকে ডেভেলপ করছে। ল্যাঙ্গুয়েজ কোনোদিন কারো চিন্তা ডেভেলপ করে দেয় না, বুঝা যাচ্ছে? বরং ল্যাঙ্গুয়েজ ওনাকে চিন্তার এক্সপ্রেশন ঘটাতে হেল্প করে, তাই না? আর উনি যেটা ভাবে সেটা দিয়ে একটা সলিউশন তৈরি করার জন্য হেল্প করে, ওকে। যে ল্যাঙ্গুয়েজে 1-2000 ঘন্টা কোয়ালিটি টাইম দেন, এরকম হয়ে তৈরি হয়ে যাবে। And the industry is searching for you. ওকে, এই টাইমটুকু যদি আপনারা না দেন, এখানে বাকি যারা আছেন তারা মনে রাখবেন কোনোভাবে আপনি প্রোগ্রামার হতে পারবেন না। এটা একটু জেনে নেন। প্রোগ্রামার হওয়ার জন্য যদি এনি শর্টকাট হয়ে থাকতো তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, আমরা ট্রেনাররা এখানে লং ওয়েতে কথা না বলে শর্টকাট যেখানে ডোজ অ্যান্ড প্রোগ্রামার, রাইট? তাই না? পাপায়ের মতো আমরা কিন্তু ওইখানে কিন্তু লেকচার দিতাম, তাই নয় কি?
there is a problem. কোনো উপায় নেই, আপনাকে এই সময়গুলা এই পেইনের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক সময় লাকিলি প্রোগ্রাম মিলে যায় না, then you are unlucky enough, you are not lucky. Why? যে এররগুলো ঘটছে, রাইট, ওই জিনিসটা কেন ঘটছে সেই চিন্তাটুকু আপনার না করে মিলে গেছে, তার মানে আপনার চিন্তার ডেভেলপমেন্ট হয় নাই, ওই এররটা আপনি ফেস করেন নাই। সামনে প্রফেশনাল লাইফে যখন ওই এররটা আসবে তখন আপনি আর হ্যান্ডেল করতে পারবেন না। আর অনেকগুলো এরর ফেস করে করেই কিন্তু একজন ডেভেলপার ভালো অবস্থায় যায়, রাইট। ও মেসেজ দেখে, এক্সেপশনে মেসেজ দেখে কুইকলি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে এটা কি প্রবলেম, ইভেন ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অলসো। ধরেন 3 বছর ধরে উনি খুব ভালো প্রোগ্রামিং করছে সি শার্পে, জাভাতে আজকে করছে, উনি ওখানে এরর মেসেজ দেখে খুব কুইকলি পিক করতে পারবে এটা কিসের প্রবলেম। বোঝা যাচ্ছে কি কথাগুলো? সো এইটা হওয়া উচিত প্রোগ্রামারের অ্যাপ্রোচ। আচ্ছা, অন এন এভারেজ, আমি রোজার সময়টুকু বাদ দেই, রোজাতে আসলে অনেক লিমিটেশনস থাকে টাইমের। রোজা ছাড়া অন এন এভারেজ 6 ঘন্টার উপরে সময় দেন কারা কারা প্রোগ্রামিং এ? সলিড টাইম, নট ফেসবুক এন্ড টুইটার, মোবাইল এসএমএস, ওগুলা ছাড়া, মানে ওগুলার প্রতি আপনার তখন মনোযোগ থাকে না। অন এন এভারেজ 6 আওয়ার, আই মিন সপ্তাহে ধরেন 36 অথবা 30 ঘন্টার উপরে কেউ আছেন? কোনো প্রজেক্ট করতে দাও হয়, প্রজেক্ট, লার্নিং, যেটাই হোক, মানে আপনি মোটামুটি পাগলের মতো খাটেন। অফিস টাইম কি ক্লাস না থাকলে যারা অফিস করছেন তাদের ক্ষেত্রে ধরে নিচ্ছে, যারা প্রোগ্রামার হিসেবে জব করছেন তারা তো ওইখানেই থাকেন। বাকি যারা, তাদের মধ্যে কারা কারা দেন? ক্লাস না Please, থাকলে you- শুক্র শনিবার বন্ধের দিনে অনেক বেশি টাইম, অনেক দেন। সো 2-3 জন, তার মানে অন এন এভারেজ আপনার 30 ঘন্টা হয়, আপনি মনে করেন। আরো বেশি হবে হয়তো, কারণ শুক্র শনিবার অনেক বেশি টাইম করে, 12-13 ঘন্টা সামনে আচ্ছা, থাকা হয়। ওকে, বাকিদের কি অবস্থা? যদি না হয়, আপনারা যেহেতু দিতে পারছেন না, প্লিজ you have to align this way, else you couldn't develop your career as a programmer. এটা একটু জেনে নেন, একদম ক্লিয়ার থাকেন, না হলে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অথবা প্রোগ্রামার হিসেবে আসলে আপনার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্রথমে ইন্টারভিউ কল, তারপরে হলো জব পাওয়া, তারপর হলো জব পাওয়ার পরে কন্ট্রিবিউট করা, লাইফ নাইটমেয়ারে পরিণত হবে। পারবেন না, কুলে উঠতে পারবেন না। দ্যাটস অল। আর আরো কিছু কথাবার্তা পরে হয়তো বিভিন্ন সময় বলবো। আমার এখন একটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের হাইয়েস্ট প্রায়োরিটিতে এই কোর্সটা থাকুক, এবং এই কোর্সে আমরা যা দেখাই ওগুলা রিপিট করবেন। আমি আপনাদেরকে একটা খুব ইজি ইয়াদে, অনেকের কাছে মনে হবে যা দেখাইছে এটা তো আমরা পারি, এটা আমি পারবো, আমি ক্লাসে বুঝছি, তাই না? মোস্ট অফ দ্য কেসে এক্ষেত্রে কি হয়, একটা এক্সাম্পল দিই। ক্লাসে তো বুঝতে পারছি, কত সোজা, আর বাসায় গিয়ে প্র্যাকটিস করে না। এক সপ্তাহ পরে যখন একটা ল্যাব টেস্ট দিই, আর তো লেখা বের হয় না, রাইট? এটা সিম্পল, ধরেন ইয়ার মতো, কি বলবো, সাহিত্য চর্চার মতো। উপন্যাস পড়তে খুব ভালো লাগে না, বোঝাও যায় না, এবার লিখতে বসন্ত কয়টা বের হয় দেখেন, আর তো বের হয় না, এক লাইন বেরোতে পুরো ঘাম ঝরে যাচ্ছে, তাই না? প্রোগ্রামিং ইজ সামথিং লাইক দিস। অথবা ভালো ট্রেনারদের ক্লাস করাই সামথিং লাইক দিস, উনি খুব ভালোভাবে বুঝাইয়া দিছে, রাইট? প্রবলেম হলো আপনি এমন ভাবে বুঝছেন, বাসায় গিয়ে আর সেটা করার ইচ্ছা আপনার মধ্যে থাকে না অনেক সময়, and which is completely dangerous. প্লিজ, যা দেখানো হয় রিপিট ইট অ্যাট হোম। যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়, প্রয়োজনে ঘুমের পরিমাণ কমিয়ে হোমওয়ার্কটা কমপ্লিট করেন, দেন তারপর রিটার্ন হবে এটা। আপনারা যারা একটু কম্পারেটিভলি দুর্বল অবস্থায় আছেন, আপনাদের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, এটা বলে নেই, আপনার পাশের জন হয়তো খুব ভালো করছে, আপনি হয়তো পারছেন না, ওনাকে জিজ্ঞাসা করেন, উনি দেখেন ম্যাথে ভালো ছিল, মাইট বি প্রোগ্রামিং এর আগে হয়তো 500-600 অথবা 1000 ঘন্টা সময় দিয়ে ফেলছে, 2000 ঘন্টা দিছে, তাহলে ওনার সাথে আপনি কম্পেয়ার করাটা কি আপনার নিজের উপর মানে সঠিক জাজমেন্ট কি করছেন? আপনাদের কাছে কি মনে হয়? তাই নয় কি? এটা তো নিজেকে অবিচার করা, নিজের সাথে নিজের তুলনা করেন। আপনার আছে মাইট বি 50 ঘন্টা দিচ্ছেন, এখন যদি 1000 ঘন্টা দূরে যিনি অবস্থান করছে তার সাথে তো কম্পেয়ার করা উচিত না। বেটার যত তাড়াতাড়ি 1000 ঘন্টা দেওয়া যায় তত তাড়াতাড়ি নম্বর আপনি সেই অবস্থায় তখন যেতে পারবেন, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন যেন গ্রো না করে, আপনার যেন ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়, এটা আমার রিকোয়েস্ট থাকবে। কেমন? আপনাকে এই ফেজের মধ্যে দিয়ে, আপনি যে ফেজের মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, স্ট্রাগল করছেন, সেম থিং যিনি ফেসবুকে আজকে প্রোগ্রামিং করছে, ওয়ার্ল্ডের সেরা ওয়েব ইঞ্জিনিয়ার আর গুগলে করছে, তারাও সেম প্রবলেমের মধ্যে দিয়ে গেছে। প্রবলেম একটাই, ওরা কনসিস্টেন্টলি ওর প্যাশনটুকু ধরে রাখছে,
আমাদের এটা থাকে না কেমন জানি। ওকে, আই ডোন্ট নো হোয়াই। এই তো আমি আর পারবো না, অথবা খুব বিরক্ত লাগতেছে, অথবা সামহাও ভুলে উঠতে পারতেছে না। খুব তাড়াতাড়ি আমরা আবার একটু ডিমোটিভেটেড হয়ে যাই, which should not be. ওকে, দ্যাটস অল। আর কথা বলবো না। আপনাদের কোনো ইস্যু থাকলে বলতে পারেন, অথবা কোনো কিছু যদি জানতে চান। আপনি ক্লাস কি সপ্তাহে পাবো? না, আমি এসে কিছুদিন পরে দেখবেন, আজকে তো সুন্দর সুন্দর কথা বলতেছি, বকাঝকা করবো। না সপ্তাহে কি পাবো না, প্রতি সপ্তাহে। ও মনে নেওয়া উইকলি দেখা হবে আপনাদের সাথে, এসে বকবো আপনাদেরকে। পাশের জন কোথায় জানি না আর আনসারটা তারপর হবে। আমি এটাও বলিনি, আচ্ছা বলিনি আপনাদেরকে। টিম করে দিছেন আপনাদের, চারজন। উনি কই? ভেরি ইন্টারেস্টিং টিম। মাশরাফিকে জিজ্ঞেস করলো সাকিব কই, জানি না কই গেছে, যেন ফিল্ডিং রেখে কোথায় যেন গেছে। রাইট, ইজি টিমিং। তারপর 15 কোটি মানুষের টিম ওই ক্রিকেট টিমকে মেরে ফেলবে, তাই নয় কি? ফাজলামি করো। তুমি জানো না মানে ও কখন কোথায় তোমার অবশ্যই জানতে হবে, রাইট? প্রত্যেক টিম মেম্বার প্রত্যেক সম্পর্কে জানে না, এই জন্য তো মানে দিস ইজ কল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে আমরা বলি টিম স্পোর্ট। টিম স্পোর্ট মানে বুঝেন, ক্রিকেট কি একজন খেলে? কিচ্ছু না, একজন শুধু ক্যাচ না ধরলে ওই টিম ফেল, তাই না? ও একটু অভিনয় করে দেখাইলো, ভাই আমি তো ধরতে যাই, ধরে নেই, রাইট? যখন 2টা ক্যাচ মিস হয়ে যায়, ও কি আসলে শুধু এই ক্ষতিটা করছে? ও সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলছে, টিমিংটা ব্রেকডাউন হয়। যখনই টিমিংটা ভেঙে যায়, অন্যান্যরা ওই মোটিভেটেড থাকে না, ডাউন হয়ে যায়, এই কি খেলবে, হাল ছেড়ে দেয়। সো আপনাদের যখন এই ব্যাপারটা ঘটবে, আর যেমন আজকে উনি জানেন না, টিম মেম্বারকে কার নাম কি কিচ্ছু জানেন না, ফোন নাম্বার শেয়ার করেন, বাসা কোথায় অ্যাড্রেস শেয়ার করেন, গুগলে কিভাবে পাবেন, স্কাইপি আইডি শেয়ার করেন, রাইট? দিস ইজ কল্ড টিমিং। কেমন? ওনার ফ্যামিলি মেম্বার ওনাকে ফোনে না পাইলে কার মাধ্যমে ওনাকে পাবে, তাই না? সো এই রকম মেম্বার আমাদের দরকার, এই রকম টিম প্লেয়ারদেরকে আমাদের দরকার। আমি মাঝে মধ্যে শুনি উনি তো আজকে বলতে যাই না, তারপর ধরেন আবার একটু আমার আজকে কথার কারণে হয়তো কিছু কথাবার্তা হবে। আরেকদিন যখন উনি জিজ্ঞেস করবো, হ্যাঁ উনি মনে হয় এই কোর্সটা করবে না, মনে হয় কেন? হয় করবে না, হয় করবে না, রাইট? আপনাদের ক্ষেত্রে আমি বলি, অধিকাংশ ক্ষেত্রে এই মানে আপনাদের বয়সী যারা এখানে আছেন তরুণ, তাদের ক্ষেত্রে খুব ওয়াইল্ড গেসিংটা আমি জানি না কেন কাজ করে। ভাইয়া আমি তো ভাবছিলাম আপনি এই সময় থাকবেন না। আরে ভাবার কি আছে? আমি তো মনে করছি এটা। প্লিজ, দিস ইজ কল কমপ্লিটলি ওয়াইল্ড গেস, ডোন্ট ডু ইট, বি স্পেসিফিক। উনি আমাকে ফোন করে বলছে ভাইয়া গতকাল উনি আর এই কোর্স কন্টিনিউ করবে না, দ্যাটস এনাফ, তাই না? ওকে, এটা আসলে অনেক সময় উনি বলতে পারে না কেন, এটাও বলি। ওনাকে ফোন থেকে দিছেন, উনি বলতেছে ভাই আমি একটু কয়েকদিন দেখি, বুঝতেছি না এটা করবো নাকি অন্য কোনো লাইনে চলেছে। তো উনিও আমাকে ভেকটাম ইয়ে করে, রাইট? তো যখন আমরা এগুলো শুনি আমরা আসলে একটু হতাশ হয়ে যাই, রাইট? যে ঠিক মানে কেন টিমিংটা হচ্ছে না, কেন শিক্ষার প্রতি এত অনাগ্রহ? আপনারা ইন্টিজার, ডাবল, অ্যারে লিস্ট, লিস্ট, ডিকশনারি, কিউ, ডেটাবেস, এমবিসি অনেক কিছু শিখবেন। আরো শেখার জন্য অনেক জায়গাও আছে, ইউটিউব, গুগল করে এর চেয়ে অনেক বেশি কিছু শিখতে পারবেন। হাজার হাজার ওয়ার্ল্ডের টপ প্রোগ্রামাররা অনেক কিছু লিখে রাখছে না? ওইখান থেকে আরো বেশি কিছু শিখবেন। কদিন পর দেখবেন আমাদের কিছু জিজ্ঞাসা করলে ইউটিউব, গুগল জানার দিকে কিছু বলবো না, রাইট? এটা আমাদের এক ধরনের ট্রেনিং স্ট্র্যাটেজি, আমরা এটা ফলো করি। আমরা কোনো সলিউশন দিই না, এটা খুব ভালো করে লক্ষ্য করবেন। আমাদের কাছে অনেকে আসে ভাই এবং খুব হয়ে যায়, হ্যাঁ এই কোর্সে আসলাম, কিচ্ছু হেল্প করে না। আমরা আসলে হেল্প করি না, আমরা আমাদের কাছে আসলে আপনাদের কাছ থেকে কি আলটিমেট উদ্দেশ্য এটা বলি, এখানে রেজাল্ট ভালো করা না, এখানে খুব কি বলবো সবগুলা ল্যাব টেস্ট, ক্লাস টেস্ট সবগুলা সঠিকভাবে স্কোর করা না। আমরা চাই আপনার অ্যাটিটিউড, টিমিং এবং প্যাশনটুকু আর কিচ্ছু না। ইন্টিজার, ডাবল, স্ট্রিং, সি শার্প, পিএইচপি অনেক জায়গায় শিখতে পারবেন। প্লিজ চেঞ্জ ইউর অ্যাটিটিউড। আই এম নট টকিং যে আপনাদের ব্যাড অ্যাটিটিউড, রাইট? বাট ইউ শুড ইমপ্রুভ ইউর অ্যাটিটিউড। বর্তমানে যে অবস্থা আছে, টিমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এবং আসলে প্রোগ্রামিংটা যে আপনি শিখতেছেন, মাপতেছেন কি প্রতিদিন কতটুকু শিখতেছেন? নাই। কেউ দেখাইতে পারবেন গত 7 দিনে কত ঘন্টা প্র্যাকটিস করছেন? মুখে বলতে পারবেন, লেখা আছে কি কোথাও? নাই। কোনো কিছু রিটেন না থাকলে সেটা ভেগ, তাই না?
ডাক্তার আর উকিলদের ক্ষেত্রে কেন ওরা বেশি হাইলি পেড এটা কি জানেন? দে আর টেকিং ভেরি রিস্ক। ওয়াই? এভরি জায়গাতেও সিগনেচার করে, তাই না? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, রাইট? একজন উকিল যখন একটা ইয়ে হয় কিন্তু সিগনেচার করে, আমি এখানে সিগনেচার করেছি, আমি এটা বলতেছি, রাইট? সো আপনারা যত বেশি লিখবেন, রাইট, তত বেশি ইয়া হবে আপনাদের মধ্যে, ওই জিনিসটা ইফেক্ট করবে বেশি, এবং অ্যাট দ্য সেম টাইম ওটার ওনারশিপ তৈরি হবে, মনে রাখবেন। সো ইটস ইম্পর্টেন্ট। প্লিজ অলওয়েজ চেষ্টা করেন ডেইলি নোট রাখার জন্য। আমি আর কোনো একটা ক্লাসে আপনাদের সাথে আরো আলোচনা করবো এগুলো নিয়ে, যেহেতু এখন সি-শার্প নিয়ে আপনাদের অনেক স্ট্রাগল চলতেছে, আমি জানি কারো ভিজুয়াল স্টুডিও এখনো কাজ করে না, কম্পিউটার নষ্ট হয়ে গেছে, অনেক ঝামেলা আছে। ওগুলা শেষ হোক, ডেইলি প্ল্যানটা কিভাবে করবেন আমি শেয়ার করবো পরে, বাট ইউ শুড স্টার্ট ইট ফ্রম টুমরো অর দ্য এন্ড অফ দ্য ডে। আজকে যদি দিনের কথা বলি, আগামীকাল কি করবেন নোট নিয়ে ফেলেন, প্ল্যান করে ফেলেন, তাহলে কোয়ান্টিফাই করতে পারবেন কোনো কিছু। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? অনেক কথা বলে ফেলছি, এখন এটা একটু বন্ধ করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার, ভালো লাগলো। মানে আগে রাখে
ভ্যালিস আমি সামনে যাবো বডি এসে বডি হয়ে গেছে সবার না? আমাদের আরো কিছু ডেটা স্ট্রাকচার বাকি আছে, সেগুলো হলো যে আমরা যদি এরকম একটা স্ট্রাকচার চাই যে এক পাশে নাম নেম থাকবে আর এক পাশে এইজ থাকবে, আমরা এতক্ষণ পর্যন্ত যে ডেটা স্ট্রাকচারগুলি দেখলাম আপনাদের একটা সাজেশন দেন যে এইরকম যদি আমাদের ইনফরমেশন রাখার প্রয়োজন পড়ে আমরা নেম রাখবো আর এইজ রাখবো, তাহলে কিভাবে রাখবো? ডিকশনারি ইউজ করলে আমরা তো ডিকশনারি আমরা জানি না পেয়ার কি পেয়ার ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু পেয়ার তো পরের জিনিস, কিন্তু আমাদের কি ভ্যালু পেয়ার আমরা শিখি না। স্ট্রাকচার ইজ অবজেক্ট অবজেক্ট with a list. অবজেক্টও শিখি না আমরা, লিস্ট করে করে দিতে অবজেক্ট কি জিনিস আবার? এখন অবজেক্ট নাই, অবজেক্ট চাই না ইউজ করা, অবজেক্ট ক্লাস ওসব অনেক পরের জিনিস। তো আমরা যেটা এমএ সলিউশন করতাম যে প্যারালালি দুইটা একটা নেম অ্যারে নিতাম আর একটা এইজ অ্যারে নিতাম। পার্সন আমি আমার ইনফরমেশন রাখা হবে, কিন্তু আমার ইনফরমেশন একই পার্সনের ইনফরমেশন যদি আলাদা আলাদা কন্টেনারে রাখতে যাচ্ছি, which is not valid, right? কনসেপ্টুয়ালি তো যাইতেছে না। আর একটা সলিউশন হতে পারে যে অ্যারে অড পজিশনগুলিতে এইজ থাকবে, ইভেন পজিশনগুলিতে নেম থাকবে। যেমন এখানে নেম হচ্ছে মামুন, এজ হচ্ছে 25, নেম হচ্ছে নাহিদ, এজ হচ্ছে 30। And a list, right? অ্যানালিস্ট অথবা লিস্ট যেটাই বলেন, যেগুলোতে শুধু একটা সিঙ্গেল টাইপ, এগুলো শুধু আপনার ওয়ান ডাইমেনশনাল ডেটা নিয়ে কাজ করতেছি। তো এইরকম যদি কোনো কেস হয় যে আমরা একটা কি থাকবে, কি আর এগেইনস্টে একটা ভ্যালু থাকবে, কিটা কি হবে আর কিটা বোঝা যাচ্ছে দেখে কি হচ্ছে মামুন, না মামুন, নেমের এগেইনস্টে একটা এইজ ভ্যালু থাকবে 30। এই দুইটা জিনিসকে পেয়ার ওয়াইজ যদি আমরা এভাবে বলি, এরকম একটা ডেটা স্ট্রাকচার দেই, নেম এইজ, তার মানে ডেটা স্ট্রাকচার কয়টা ভেরিয়েবল নিবে? দুইটা ভেরিয়েবল নিবে। আমরা অ্যারেতে যেভাবে বলতাম অ্যারে অফ 0 বললে আমাকে একটা পজিশনে একটা কোনো একটা মেমরি লোকেশনে কোনো একটা ভ্যালুকে দেখা দিত, অ্যারে 0 আর অ্যারে 1। এই 0 গুলি কি ইন্টিজার টাইপের ভ্যালু না? ইনডেক্সিং যে করতেছিলাম অ্যারে লিস্ট অথবা লিস্টে যে ইনডেক্সিং করতেছিলাম, ইন্টিজার ভ্যালু এগেইনস্টে ইনডেক্সিং করতেছিলাম। তো আমি যদি এরকম বলি
আমার একটা অ্যারে মানে একটা নাম্বার নামে একটা অ্যারে আছে, যারা মাউস টিপতেছেন তারা কাইন্ডলি একটু মাউস টিপা বন্ধ করুন। নাম্বার নামে আমার একটা অ্যারে আছে 100 সাইজের, ঠিক আছে? এখন এই নাম্বার 0 সমান সমান 1 দিলাম, তাহলে আমরা যদি কনসোল ডট রাইট লাইনের ভিতর নাম্বার অফ 0 দেই, কত শো করাবে? 1 শো করাবে। তার মানে এই যেহেতু অ্যারে হবে লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্সিং বলে কি হয়, ইন্টিজার বেস না? আমি যদি সিডব্লিউ এরকম কোনো ডেটা স্ট্রাকচার দেই, সিডব্লিউ এই লিস্ট নামে আমার এরকম একটা ধরা যাক অ্যারে আছে, আমি অ্যারেই জানি এখন। এটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে? কিন্তু আমি এই অ্যারেকে বলবো এজ লিস্ট কনসোল ডট রাইট লাইন এজ লিস্টের মধ্যে আমি এবার ইন্টিজার টাইপ দিব না, আমি এবার দিব মামুন। তাহলে মামুনের এগেইনস্টে যে এজটা থাকবে, মামুনের এগেইনস্টে এজ শো করানোর কথা। তার মানে আমরা কোথাও এক জায়গায় গিয়ে বলছি এজ লিস্ট অফ এ সমান সমান 50, তাই না? আবার এজ লিস্ট অফ বি সমান 100। তার মানে সিডব্লিউ তে আমরা এখন কি করব? এজ লিস্ট অফ এ দিলে আমাদের কি শো করাবে? এ 50 শো করাবে। তার মানে অ্যারে কে আমরা যে ইনডেক্স ওয়াইজ চিনতেছিলাম, অ্যারে লিমিটেশন সার্কেল লিমিটেশন ছিল যে ইন্টিজার ওয়াইজ ভ্যালু ছাড়াও ইন্ডেক্সিং করতে পারতেছে না। কিন্তু এই ক্ষেত্রে এই কি ভ্যালু পেয়ার, এটাকে বলতেছি আমরা কি, এজ লিস্টের এ কে বলতেছি আমরা কি, কি এর এগেইনস্টে একটা ভ্যালু দিছি কি 50 ভ্যালু দিছি। কিটা যে কোনো টাইপেরই হতে পারে। তো এখানে কনসেপ্ট হলো যে আপনাদেরকে যদি ওই যে অ্যারে কথা যে বললাম, অ্যারে কোনো একটা পজিশন ভ্যালু খুঁজতে গেলে অ্যারে সাইজ যদি 1000 হয় তাহলে আমাদের হোস্ট কেসে 1000 বার লুপিং করতে হবে। কিন্তু আপনার এই টাইপের ডেটা স্ট্রাকচারে কোনো লুপিং করতে হবে না, সিঙ্গেল হিট। কারণ আপনি চিন্তা করেন আপনাদের কারো কাছে কি বই আছে, পড়ার বই? বই মানে এখন ক্লাসে ক্যারি করতেছেন কেউ বই? আমি একটা বই দিলাম। এই বইটা হচ্ছে আপনাদের ডাটা এন্ড কম্পিউটার কমিউনিকেশনস নামে একটা বই, ঠিক আছে? এখন এই বইয়ের টাইমিং নামে একটা আছে, টাইমিং নামে একটা চ্যাপ্টার আছে। এই টাইমিং চ্যাপ্টারটা খুঁজতে গেলে ফর এক্সাম্পল কি করবো আমরা? টাইমিং নামে চ্যাপ্টার খুঁজতে গেলে ধরেন আমাদের ইন্ডেক্স নাই, সেক্ষেত্রে কি করবো আমরা? সবগুলো মানে একটা করে খুঁজতে থাকবে, একটা করে খোঁজার প্রসেসটা কি? আর ইন্ডেক্সে বলতেছি আমি ইন্ডেক্সে আমি ধরতেছি টাইমিং, এই টাইমিং পেয়ে গেছি, টি দিয়ে আমি প্রথমে খুঁজতেছি, তারপর টি আই দিয়ে খুঁজতেছি, খুঁজে আমি টাইমিং পেয়ে গেছি। তার মানে এখন আমি কতবার লুপ থ্রু করবো, কতবার গো থ্রু করবো? সিঙ্গেল টাইম। তার মানে আমি জানি টাইমিংটা কই আছে। ওই ইন্ডেক্সিং এর যে ইস্যুসগুলো এইরকম টাইপের ডেটা স্ট্রাকচার ম্যানেজ করা হয় প্রোগ্রামেটিক্যালি। কারণ ইন্ডেক্স 425 নাম্বার পেজে দেয়া মানে যে আপনি কুইক একবারই যেতেছেন 425 নাম্বার পেজে, প্রোগ্রামের জিনিসটা এরকম। মামুনের ভ্যালু এ নামে যে লোকটা আছে ওর ভ্যালু হচ্ছে 50, ওকে আপনি ইন্ডেক্সিং করে দিয়েছেন, এখন আপনার মাল্টিপল টাইম খোঁজার দরকার নাই। আর আপনার ফাইন্ড মানে সার্চ করতে গেলে সার্চ কমপ্লেক্সিটি অফ 1 হবে, কারণ একবারইও খুঁজতেছে, তাই না? কারণ আপনাদের ফোন বুক যদি বের করতে বলা হয়, না ফোন বুক না, ডিকশনারিতে যদি কোনো ডেটা খোঁজেন, ডিকশনারিতে ফর এক্সাম্পল ডিকশনারিতে আপনার ডগ খুঁজতেছেন, ডিওজি, তাহলে কি এ থেকে খোঁজা শুরু করবেন? অবশ্যই ডি দিয়ে খোঁজা শুরু করবেন, ডি থেকেও খোঁজা শুরু করবেন, ডিও দিয়ে খোঁজা শুরু করবেন, তাই না? তারপর জি মিলাবেন, তাই না? এভাবে যদি আরো মানে ডিকশনারিকে যদি সার্চিং ক্রাইটেরিয়া, সার্চিং মেকানিজমটাকে জাস্ট প্রোগ্রামেটিক্যালি ওরা রিপ্রেজেন্ট করাইছে। সেক্ষেত্রে আমাদের যদি ডেটা থাকে, আমাদের যদি অ্যারে নিয়েই কাজ করি, অ্যারের ভিতরে যদি 5 লাখ ডেটা থাকে, 5 লাখ ডেটা সার্চিং কমপ্লেক্সিটি অনেক টাফ, তাই না? এরকম কি ভ্যালু পেয়ার ওয়াইজ ডেটা স্ট্রাকচারগুলি আমাদের সার্চিং ক্রাইটেরিয়া, সার্চিং মেথডটাকে, সার্চিং মেকানিজমটাকে অনেক ফাস্টার করছে। এর সুবিধা তাহলে কি, আমরা দুইটা টাইপের ডেটা নিয়ে একটাকে কিতে রেখে একটাতে ভ্যালুতে রেখে কাজ করতে পারতেছি, আর একটা সুবিধা হচ্ছে ফাস্টার সার্চিং হচ্ছে, তাই না? দেখি আমরা প্র্যাকটিস করে দিচ্ছি।
টেবিলটা সম্পর্কে একটু আইডিয়া। আমরা আইডিয়া নিব আস্তে আস্তে নিব। ভাই একটা কি দিতে হলে আলোচনা ভ্যালু। এসটিএল কি ভ্যালু দিলাম নেম দিলাম এখানে আর এইচ দিলাম 20 এটা একটা রাখলাম আবার এখানে ও ক্যারেক্টারও নিবে অ্যারে লিস্টে আপনাদের কি ছিল অ্যারে লিস্টের প্রপার্টি একটা একই টাইপ অ্যারে লিস্টে হচ্ছে আপনাদের ডাইনামিক টাইপ হতে পারবে তাই না এই হ্যাশ টেবিলও এইরকম ও জগা খিচুড়ি টাইপ মাল্টিপল টাইপসের জিনিসপাতি নেয় 20 এর এগেইনস্টে 20 রাখতেছে মানে কি ভ্যালু পেয়ারে রাখতেছে কিন্তু ওর টাইপগুলো ডেটা টাইপ হচ্ছে ডাইনামিক যে কোনো জায়গায় যে কোনো কিছু রাখতে পারতেছি একে যদি আমরা দেখতে চাই লুক থ্রু করে ফর ইচ এখানে কি হবে কালেকশনের জায়গায় ঠিক তাহলে CW তে আমরা দুইটা ভ্যালু পাবো তাই না এখানে দুইটা ভ্যালু আছে না এলিমেন্টের এগেইনস্টে এলিমেন্ট ডট কি আছে আর এলিমেন্ট ডট ভ্যালু আছে তাই তো এলিমেন্ট ডট ভ্যালু আছে এটা হচ্ছে আমাদের হ্যাশ টেবিল তাহলে অ্যারে লিস্ট থেকে আমরা ইমপ্রুভমেন্ট কি পাইছিলাম অ্যারে লিস্টের ইমপ্রুভমেন্ট লিস্ট পাইছিলাম অ্যারে লিস্ট থেকে আরেকটা একটু রিচার ডেটা টাইপ কালেকশন টাইপ পাইছিলাম লিস্ট আচ্ছা এবার আমরা হ্যাশ টেবিল থেকে আরেকটু রিচারের দিকে যাব ডিকশনারি টাইপ ডিকশনারিতে কি হবে আমাকে আগে থেকে বলে দিতে হবে যে আমি কোন টাইপের ডেটা নিয়ে কাজ করতে যাচ্ছি যেমন এইখানে তো আমি বলতেছি এই টেবিল নামে আমি এইজ যদি নেম আর এইজ ম্যানেজ করতে চাই সেক্ষেত্রে আমার প্রোগ্রামেটিক্যালি আমি নিজে ফিক্স করে দিতে পারি কিন্তু প্রোগ্রামেটিক্যালিও ফিক্স না যে কেউ চাইলে ওই ডাটাটাকে ম্যানিপুলেট করতে পারে 20 এর এগেইনস্টে 20 ঢুকাই দিতে পারে তাহলে এটা একটু ঝামেলা না বুঝতে পারছেন তো এখানে কিছু মিন করে না আসলে 20 এর এগেইনস্টে 20 রাখা কিছু মিন করে কোন একটা স্পেসিফিক ভ্যালু এগেইনস্টে যেমন আমি যদি বলি আমার মোবাইল নাম্বারের এগেইনস্টে নাম্বার অফ মিস কলস থাকবে তাহলে স্ট্রিং আর ইন্টিজার তাই না আর যদি বলি যে আমার নেমের এগেইনস্টে এজ থাকবে তাহলে স্ট্রিং কি থাকবে স্ট্রিং ভ্যালু থাকবে ইন্টিজার অথবা ইন্টিজার অথবা ফ্লোট ওইরকম কিছু একটা নেই আমরা দেখি এখানে লিপো মানে তো হ্যাঁ কি ওইতে মানে কোন স্ট্রাকচার ফলো করতে লিপো ফলো করতেছে লিফো ডিপো ও একটা ডিফল্ট অর্ডারিং ফলো করে মানে কোন ডাটার উপর কোনটা রাখবে এটা অর্ডারিং ফলো করে আচ্ছা তো লিফো ফিপো এটার সাথে কানেক্টেড না আচ্ছা এখানে আমরা ডিকশনারি টাইপের একটা ডেটা নেই ডিকশনারি এখানে স্ট্রিং নিব string স্ট্রিং আর ইন্টিজার টাইপের একটা ভ্যালু নেব এজ লিস্ট যদি নেই তার মানে আমরা স্ট্রিং এ রাখবো কি নেম তাই না স্ট্রিং এ রাখবো নেম আর ইন্টিজারে রাখবো এজ পার্সনের এজ রাখবো দেখি আমরা এজ লিস্ট ডট অ্যাড এজ লিস্ট ডট অ্যাড দিলে কি করবে ঘুমাইতেছেন নাকি আপনারা পিছনে একজন তো কঠিন ঘুম ঘুমাইতেছে বাড়ি যান আপনি হাত মুখ ধুয়ে আসেন যান চোখে পানি দিয়ে আসেন যে ঘুমাইতেছেন আমি দেখছি কে ঘুমাইছেন যান আপনি আচ্ছা নেম দিলাম আমরা মামুন মামুন আর এজ কত যাবে মামুনের এজ দিলাম 20 30 এখন আপনি এখানে ইচ্ছা করলে আপনি নতুন একটা ডেটা টাইপ দিতে পারবেন 30 এর এগেইনস্টে 30 রাখতে পারবেন ও লাভ দেখাচ্ছে
তো আমি যদি বলি এজ লিস্টের ভেতর থেকে যার এজ সবচেয়ে বড় তাকে দেখা দাও, পাওয়া যাবে না? ফর ইচ করি আমরা এখানে, ফর ইচ ভ্যারিয়েবল var, এটাকে আরো একভাবে রিটাইপ করা যায়। ডিকশনারি এন্ট্রি তো উপরে দেখলাম, এটাকে আরো একভাবে করা যায়। স্ট্রিং ইন্টিজার এলিমেন্ট, তাই না? আসছে? তাহলে আমাদের হ্যাশ টেবিল আর ডিকশনারির মধ্যে ডিফারেন্সগুলো আমরা বুঝতে পারলাম। এই জিনিসগুলো কিন্তু আপনাদের ভাইভাতে কোশ্চেন করবে, প্লাস আপনাদের ল্যাব টেস্টে দেওয়া হবে। তো মানে আপনাদের সামনে টেস্টগুলিতে কোশ্চেন থাকবে। আচ্ছা, আপনারা এই জায়গাটুকু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস শেষে আপনারা একটা প্রোগ্রাম লিখবেন, সে মাল্টিপল পার্সনের এইজ ইনপুট নেবে আর যার এইজ সবচেয়ে বেশি তাকে দেখা দেবে। আপনি পাঁচটা ডেটা ইনপুট নিব, হার্ড কোডের ভ্যালু দিব, এরকম এইজ লিস্ট ডট অ্যাড দিয়ে ভ্যালু দিব, যার এইজ সবচেয়ে বেশি আমি তাকে শো করবো।